মৃত্যুর ১৯ বছর পর এক আত্মা প্রতিশোধ নিতে ফিরে আসে। ভাবতে পারছেন? ১-২ বছর নয়, ১৯টা বছর। আর তারপর যা ঘটে বন্ধুরা, সেটা শুনলে আপনারা সকলেই শিউরে উঠবেন। নমস্কার শ্রোতা বন্ধুরা, আত্মা ও ঈশ্বর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আত্মা ও ঈশ্বরকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের এই ঘটনাটি। ১৯ বছরের একটি মেয়ে কলকাতার এক ভালো ইউনিভার্সিটিতে এন্ট্রান্স দিয়ে বিয়ে করার জন্য চান্স পেয়ে যায়। কিন্তু এই যে সে চান্স পেয়ে গিয়েছিল, সে কিন্তু খুব খুশি ছিল। কিন্তু উল্টো দিকে তার মা ছিল ভীষণ অখুশি। তার বাবা এবং তার দাদা সবাই শুনে কিন্তু খুশি হয়েছিল যে সেই বড় ইউনিভার্সিটিতে যেখানে চান্স পাওয়া চারটেখানি কথা নয়, সেখানে তার বোন গ্র্যাজুয়েশন করার জন্য চান্স পেয়েছে। এটা তো সত্যি খুশির খবর। তাহলে তার মা কেন আপত্তি করছে? আবার তারা যুক্তিও পেয়েছিল যে হয়তো তাদের বাড়ি তো গ্রামে, গ্রাম বলা ভুল, ওই মফস্বল মতো। কিন্তু হয়তো তার মা চায় না যে তার মেয়ে কলকাতার ওই জায়গায় গিয়ে থাকুক, কারণ সেখানে ভর্তি হতে গেলে তার মেয়ের কিন্তু সেখানেই থাকতে হবে। তার মেয়ে কোনো মতে বাড়ি থেকে যাতায়াত করতে পারবে না। তাই হয়তো তার মা অরাজি, চায় না যে তার মেয়ে কলকাতায় থেকে পড়াশোনা করুক। কিন্তু মেয়ে নাছোড়বান্দা, সে বলে যাচ্ছে বারবার করে যে মা, এখানে সবাই কত স্বপ্ন দেখে চান্স পাওয়ার, আমি যেখানে চান্স পেয়ে গেলাম সেখানে তুমি কি করে বলছো যে আমি এখানে পড়বো না, এখানে আমি ভর্তি হব না? যাই হোক, তার বাবার, তার দাদার এবং তার জোড়াজুড়িতে তার মা কিন্তু শেষমেশ রাজি হয়ে গিয়েছিল। কিন্তু এমন বীভৎসভাবে সে বারণ করেছিল প্রথম দিকে যে কোনো মতেই ওই ইউনিভার্সিটির ওখানে ভর্তি হওয়া যাবে না। আর সব থেকে বড় কথা, আমরা জানি যে তুই কখনো হস্টেল পাবি না, কারণ এইটুকু ডিস্টেন্সের মধ্যে হস্টেল পাওয়া যাবে না, তোকে থাকতে হবে ভাড়া বাড়ি। কিন্তু আমার বড্ড ভয় লাগে, তুই একা একা থাকবি। কিন্তু মেয়েটি হেসে উঠেছিল, মা, তুমি এমনভাবে ভয় পাচ্ছ যেন মনে হচ্ছে সেখানে কোনো ভূত টুত আছে এবং সেখানে গেলে আমাকে দৈত্য দানবরা মেরে ফেলবে। সেই কথা শুনেও কিন্তু মেয়েটির মা আঁতকে উঠেছিল। কী সব বলছিস তুই? তোর কিচ্ছু হবে না, কিচ্ছু না, ওখানে তুই ভর্তি হবি না। তুই কেন আমাকে ভয় দেখাচ্ছিস বলতে পারিস? তখনও মেয়েটি, মেয়েটির বাবা এবং মেয়েটির দাদা হো হো করে হেসে উঠেছিল। মা, তোমাকে তো কখনো দেখিনি যে তুমি এরকম ভূতের ভয় পাও, তাহলে তুমি এরকম কেন করছো? কিন্তু সেই সময় মেয়েটির বাবা একটা কথা বলে বসেছিল। দেখো, একটা কথা বলি তোমায়, মেয়েটির মায়ের নাম উদ্দেশ্য করে বলেছিল, আমরাও কিন্তু আগে কলকাতা থাকতাম, তুমি কি ভুলে যাচ্ছ? আমি কলকাতা থেকে পড়াশোনা করতাম এবং তোমার বাড়ি কিন্তু কলকাতাতেই। তুমি যেখানে কলকাতার মেয়ে, সেখানে তুমি তোমার মেয়েকে বারণ করছো যে সে কলকাতায় থাকবে না। হ্যাঁ, আমার বাড়ি এখানেই, কিন্তু আমিও তো থাকতাম পড়াশোনার সূত্রে সেখানে। আর তুমি কি ভুলে গেছো যে আমরা দুজন সেই ইউনিভার্সিটিতেই পড়াশোনা করেছি? এই কথা শুনে কিন্তু মেয়েটাও অবাক হয়ে গিয়েছিল। মেয়েটা বলেছিল যে কোথায়, তোমরা তো ওই ইউনিভার্সিটিতে পড়াশোনা করোনি, তোমরা তো অন্য জায়গায় করেছো। তখন কিন্তু মেয়েটির মা বলে উঠেছিল, ওসব নিয়ে তোর কি দরকার? ঠিক আছে, অত কথা বলে লাভ নেই, আমরা তোকে পিজিতে রাখবো এবং সেখানের তত্ত্বাবধানেই তুই থাকবি, তোর কোনো চিন্তা থাকবে না। ঠিক আছে, তুই তাহলে ওখানে ভর্তি হ, আর আমরা যা বলবো তোর কিন্তু শুনে চলতে হবে। মেয়েটির কিন্তু খটকা লেগেছিল। আচ্ছা, এখানে মেয়েটির মা কেন এরকম বলল? আর মেয়েটির বাবা হঠাৎ করে বলল যে এই ইউনিভার্সিটিতে ওর মা বাবা পড়াশোনা করেছে। কিন্তু ও তো জানে যে ওর মা বাবা অন্য ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে, ওখান থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, এমএ কমপ্লিট করেছে, এমনকি সেই সার্টিফিকেটও তার কাছে আছে। তাহলে এই কথা কেন বলল? আর তার বাবা তো কোনো মতে মিথ্যে কথা বলবে না। তাহলে এই কথাগুলো বলার মানেটা কি? কি আছে ভিতরে? কিন্তু ওই যে হঠাৎ করে মেয়েটার মা রাজি হয়ে গেল, তাই কিন্তু মেয়েটা আর কিছু ভাবার অবকাশই পেল না। একটা কথা মাঝখানে বলে রাখি, এই কথা কিন্তু এই ঘটনা কিন্তু মেয়েটি আমাকে পাঠায়নি। এই ঘটনাটা মেয়েটির এক বান্ধবী আমাকে পাঠিয়েছে। এবং এই মেয়েটি বান্ধবী বলছে ঠিকই, কিন্তু এরা কিন্তু আমার থেকে অনেক বড়। এরা এখন ঘর সংসার করছে এবং তাদের ছেলেমেয়েরাও অনেক বড় হয়ে গেছে।
অনেক বলতে তাদের ছেলে মেয়েদের বয়স তো 4-5 বছর হবেই। যাই হোক, মেয়েটি কিন্তু সেখানে ভর্তি হয়েছিল এবং তার বাবা মা সেখানে গিয়ে আশেপাশের একটা ভালো পিজি দেখে মেয়েকে সেখানে রেখেছিল এবং তাদের মানে সে বাড়ির মালিককে বলে এসেছিল যে দেখুন, আমার মেয়ে কিন্তু এর আগে কলকাতায় কখনো থাকেনি, আপনার কাছে রাখছি, আপনি কিন্তু নিজের বাবা মার মতো দায়িত্ব নিয়ে ওকে রাখবেন, ভালোবেসে রাখবেন। ওনারাও কথা দিয়েছিলেন। যাই হোক, তারপর কিন্তু মেয়ের মা এবং বাবা চলে এসেছিল সেখান থেকে। আর মেয়েটির দাদা তখন অন্য একটি ইনস্টিটিউশনে বিটেক পড়ছে। প্রথম প্রথম কিন্তু সমস্ত কিছুই ভালো ছিল, প্রায় 1.5 থেকে 2 মাস কখনো কোনো সমস্যা হয়নি মেয়েটির। মেয়েটির মা কিন্তু প্রত্যেক দিন জিজ্ঞেস করতো যে ওখানে কোনো সমস্যা হচ্ছে কি না, কিন্তু মেয়েটি বলতো যে না, কোনো সমস্যা হচ্ছে না, আমার অনেক ফ্রেন্ডও এখানে হয়ে গেছে। কিন্তু মেয়েটির মা তাকে বারবার করে বলতো, শোন, তুই কিন্তু ওই কলেজ থেকে নিজের ঘর আর নিজের ঘর থেকে কলেজ এর ব্যতীত অন্য কোথাও যাবি না, বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিবি, কিন্তু কলেজ চত্বরে অত থাকার দরকার নেই, আর আশেপাশে কিন্তু কখনো কারোর বাড়ি যাবি না। মেয়েটি সেই কথা শুনেছিল, মাকে বলেছিল ঠিক আছে, অসুবিধা নেই। মেয়েটি কিন্তু প্রত্যেক সপ্তাহে বাড়িও যেত, শুক্রবার যেত, আবার সোমবার দিন চলে আসতো, কখনো কোনো সমস্যা হয়নি। কিন্তু ওই যে বলে না, বিপদ যে কখন কিভাবে আসে বলা খুব মুশকিল। সাবধানে থাকা হয়, সমস্ত কিছু ভালোভাবে মেনটেন করে চলা হয়, কিন্তু বিপদ যদি আসার হয় তাহলে যে কোন ফাঁকা দিয়ে সে চলে আসবে সেটা কেউ জানতে পারবে না। এমনই একদিন মেয়েটির ওই যে বললো না অনেক ফ্রেন্ড হয়ে গেছে, ফ্রেন্ড হওয়াই স্বাভাবিক, তাদের মধ্যে একটি মেয়ে একটা জায়গায় ভাড়া থাকে, একটা রুমে, কলকাতার মতো জায়গায়। সেই রুমে কিন্তু তুলনামূলক কম ভাড়া এবং বহু বছর ধরেই সেই রুমটায় কিন্তু কম ভাড়াই নেওয়া হয়, এবং ওরা কিন্তু সেখানে পিজি হিসাবে থাকে না, ওরা মেস হিসেবে থাকে। সেই রুমের মধ্যে ওরা 3জন থাকে। আগের 2জন মানে অনেক পুরনো, মোটামুটি তারা 1-2 বছর ধরে আছে, আর তার বান্ধবী মানে মেয়েটির বান্ধবী এই রিসেন্ট ভর্তি হয়েছে, আর তারপর এই রুমটা খুঁজে পেয়েছে। মেয়েটির কিন্তু একটু ফিনান্সিয়ালি সমস্যা আছে, যে কারণে মেয়েটি খুঁজছিল যে মোটামুটি একটা রুম থাকতে পারলে হয়, কোনো সমস্যা যাতে না হয়, আর যেন একটু কম খরচে হয়। তো সেরকম রুম সে পেয়ে গেছে, আর তাই সে সেখানে থাকছে। একদিন কিন্তু এই মেয়েটি, যার নাম রিমা, রিমা হয়তো আসল নামও বলেনি, কারণ কিছু কনফিডেন্সিয়াল ব্যাপার থাকতেই পারে, সে কারণে হয়তো বলেনি। সেদিন যখন রিমা ওই বাড়িতে যায়, মানে সেই রুমের ভিতরে যায়, সেদিন কিন্তু রিমার কেমন একটা যেন লেগেছিল। হঠাৎ করে সেই রুমে প্রবেশ করার পরে সেই রুমের জিনিসপত্র হঠাৎ করে একটা দমকা হাওয়ায় নিচে পড়ে গেল। কিন্তু এই সময় হাওয়া হওয়ার তো কথা নয়, কারণ সেই সময় এমনি গরমের ওয়েদার, আর সারাদিনে একটু হাওয়া দেয়নি। বাইরে তাকিয়ে দেখলো কোথাও কোনো হাওয়া নেই, শুধুমাত্র সেই ঘরের মধ্যে হিম শীতল একটা তীব্র হাওয়া এসে সমস্ত কিছু ফেলে দিল। তার মধ্যে 1-2 জিনিসও কিন্তু ভেঙে গেল। কেউ কিছু বুঝতে পারলো না, হতেই পারে একটা হাওয়া এসেছে, অত আর কিছু কেউ ভাবলো না। জিনিসপত্র আবার তুলে রেখে রিমা সেখানে বসলো, কিন্তু রিমার যেন কেমন অদ্ভুত লাগছিল। মনে হচ্ছে যে এই ঘরটার মধ্যে কেউ একজন আছে, যে তাকে মারতে চায়, যে তাকে দেখে ভীষণ পরিমাণে রেগে গেছে। সে যে ওখানে বসতে পারছে না। প্রায় 5 মিনিটের মতো ওখানে বসেছিল। সেই সময় আর কিছু হয়নি, কিন্তু 5 মিনিটের পরে যখন ও আরও গল্প করছিল, তখন কিন্তু আবার এমনি এমনি জিনিসপত্র পড়া শুরু হয়ে গেল। ওই রুমে রিমার বান্ধবী ছাড়া আরও একজন দিদি ছিল, আর যে দিদি ছিল সে সেখানে ছিল না, অন্য কোথাও গিয়েছিল। কিন্তু সেই মুহূর্তে মেয়েটি আর সেখানে বসতে পারলো না। রিমা বারবার করে বলছে, আমার না ভালো লাগছে না কিছু, আমি রুমে যাব, তুই একটু আমাকে দিয়ে আসবি, আমার একা যেতেও ভালো লাগছে না। রিমা তখন ভাবছিল যে ওর এই ভয় কেন লাগছে। 19টা বছরের হয়ে গেছে, ও কখনো এরকম ভয় পায়নি। এখনো অতটা সন্ধ্যা হয়ে পারেনি, বিকেল বিকেল, তার মাঝখানে ওর এরকম ভয় করছে কেন? কলকাতার মতো শহরে ওর একা বেরোতে ভয় লাগছে। শেষে ওর বান্ধবী ওকে রুম পর্যন্ত দিয়ে আসলো। কিন্তু রিমা তখন পরে ওর বান্ধবীকে বলেছিল, তখন আর বলেনি, যখন ঘটনা সমস্ত কিছু শেষ হয়ে গেছে, অনেক বড় ক্ষতিও হয়ে গেছে, তখন বলেছিল,
প্রথম দিন যখন রিমা ওই রুমের থেকে বেরিয়ে আসে, তখন কিন্তু রিমার মনে হয়েছিল তার সাথে শুধুমাত্র তার বান্ধবী নেই, আরও একজন আছে। বারবার করে কিন্তু সে পেছনে তাকাচ্ছিল, কিন্তু পেছনে সেখানে কোনো ব্যক্তি ছিল না। তার বান্ধবী তাকে বারবার জিজ্ঞেস করেছিল যে কি হয়েছে, তুই পেছনে তাকাচ্ছিস কেন? কারণ তার বান্ধবীর যেখানে রুম সেখান থেকে কিন্তু হাঁটা পথই, মোটামুটি হাঁটলে ওই 15-20 মিনিট মতো লাগবে। ওরা হেঁটে হেঁটেই গিয়েছিল, যেহেতু বিকেলের সময় ফুটপাথ ধরে হাঁটতে হাঁটতে গিয়েছিল। কিন্তু মেয়েটার মানে রিমার সেই রাস্তা দিয়ে যেতেও প্রচণ্ড পরিমাণে ভয় লাগছিল, জোরে পা চালাচ্ছিল। ওর বান্ধবী ওকে বলছিল যে কি ব্যাপার, তোর কি খুব ব্যস্ত আছিস? তুই হাঁটছিস না দৌড়চ্ছিস বলতো, একটু ধীরে হাঁট, এরকম করছিস কেন, কি হয়েছে বলবি তো? বলছে না না, আসলে ওই যে রুমের মধ্যে কেমন হলো না, আমার না খুব ভয় লাগছে। বলছে আরে বাবা, এরকম কোনোদিনও হয়নি, বিশ্বাস কর, হয়তো কোনো হাওয়াতে এরকম হয়েছিল, হতেই পারে, তুই এত প্যানিক করছিস কেন, কোনো সমস্যা নেই। রিমাকে তারপর তার বান্ধবী সেই বাড়িতে দিয়ে এসে কিন্তু ফেরত চলে এসেছিল। কিন্তু সেই দিন সেই রাত্রে থেকে রিমার সাথে ঘটেছিল ভয়ঙ্কর ভৌতিক ঘটনা। রিমা কিন্তু সেই রুমে একাই থাকতো। রুমটা খুবই ছোট, রুমে ওই একটা খাটই পড়বে, কিন্তু রিমার ইচ্ছা ছিল যে সে একটা রুমই নেবে, যাতে সে ভালো করে পড়াশোনাটা করতে পারে। কারণ এর আগে তো কখনো মানে কারোর সঙ্গে থাকেনি, আর একা একাই পড়াশোনা করেছে বাড়িতে, অন্য কেউ থাকলে ঠিকমতো পড়াশোনা করতে পারবে কি না। তাই তার মাকে বলেই দিয়েছিল, আমি যখন পিজি থাকছি তাহলে কিন্তু আমাকে যেখানে একটা রুমই থাকবে, যেখানে আমি একা থাকতে পারবো, সেরকম জায়গায় রেখো। রিমাকে কিন্তু সেরকম জায়গায় রাখা হয়েছিল। অবশ্য প্রথম যে রুমটা দেখেছিল আর প্রথম যে পিজি দেখেছিল সেখানেই কিন্তু ও আছে, তারপরে আর দেখা লাগেনি, কারণ রিমার বাবা মার এই পিজিটা পছন্দ হয়ে গিয়েছিল। কারণ পিজির মালিক যে ছিলেন সে সত্যি খুব ভালো মানুষ, এবং তিনি ওই বাড়িতেই থাকেন, এবং বাচ্চাদের মানে বাচ্চা কথাটা বলছি কেন, স্টুডেন্ট যারা থাকেন আর কি, কিন্তু বাচ্চা বলেই রাখেন, তাদের কিন্তু খুব যত্ন সহকারে সেখানে রাখেন এবং দায়িত্ব নিয়ে রাখেন। সেই দিন রিমা রুমে ফিরতে ফিরতে সন্ধে তো হয়ে গিয়েছিল, তারপরে এসে কিন্তু বই পড়ছিল। আর সন্ধ্যাবেলায় ওকে কিন্তু চা বিস্কুটও দিয়ে গিয়েছিল সেই বাড়ির যে আর কি পরিচারিকা যিনি কাজ করেন তিনি। সে চা বিস্কুট খেয়েছে, তারপর পড়াশোনা করছিল। কিন্তু পড়াশোনা সে করতে পারছিল না, কেন জানি না, ওর ভীষণ ভয় লাগছিল। ওর মনে হচ্ছিল এর আগে তো 1.5 থেকে 2 মাস সে এই রুমে থেকেছে, একা একা থেকেছে, কখনো এক চিলটের জন্য ভয় লাগেনি। কিন্তু এখন বেশি রাতও হয়নি, ওই 8টা 8:30 মতো বাজে, তা সত্ত্বেও ওর কেন এতটা ভয় লাগছে ও বুঝতে পারছে না। ওর মনে হচ্ছে সেই রুমে শুধু একা নেই, আরও একজন সেখানে আছে। সেই মুহূর্তে থেকে বাড়ি থেকে ওর ফোন এসেছিল, কিন্তু বাড়ি থেকে যখন ওর ফোন এসেছিল ফোন তো লাউডে দেওয়া ছিল, ওনা ভীষণ ভয় পেয়ে গিয়েছিল সেই আওয়াজে, পুরো একেবারে কেঁপে উঠেছিল। তারপর ফোনটা ধরেছে। রিমার না একটা বড় বাজে অভ্যেস আছে, কারণ যখন সে কথা বলে সবার সামনে নয়, কিন্তু যখন সে একা একা থাকে কারোর সাথে কথা বললে সে লাউডে দিয়ে কথা বলবে। ও লাউডে দিয়ে ফোনে কথা বলছে, কিন্তু যখন সে কথা বলছে তার মায়ের সঙ্গে, তখন কিন্তু রিমা স্পষ্ট শুনতে পেয়েছিল শো শো করে একটা ঠান্ডা স্রোত তার পাশ থেকে বয়ে যাচ্ছে, এবং মনে হচ্ছে সেই শো শো শব্দটা নর্মাল নয়, কেউ ভীষণ রেগে আছে, আর কেউ রেগে থাকলে যেরকম ফোঁস আওয়াজ করে সেরকম আওয়াজ। কিন্তু মানুষের মুখের থেকে তো গরম হাওয়া বেরোয়, কিন্তু এই যে হাওয়াটা বেরোচ্ছে সেই হাওয়া ঠান্ডা কেন, এতটা ঠান্ডা কেন? রিমা সেই মুহূর্তে পেছন ফিরে তাকিয়েছে, কিন্তু সেই সময় সে কাউকে দেখতে পায়নি। রিমার মা ওপাশ থেকে কিন্তু অনেকবার কথা বলে যাচ্ছে, অনবরত তিনি কথা বলেই যাচ্ছে, কিন্তু রিমা কোনো কথার উত্তর দিচ্ছে না। শেষমেশ তার মা জোরে কথা বলে উঠেছে, কি ব্যাপার রিমা, কি হয়েছে, তুই কোথায়? রিমা তখন যেভাবে উত্তর দিল, ওর মা কিন্তু সেই কথা শুনে ভয় পেয়ে গেছে। রিমা বলছে যে মা, আমার না কেমন মনে হলো যে এই রুমে অন্য কেউ আছে, কিন্তু আমি ভালো করে দেখছি কোথাও তো কেউ নেই, আর দরজাও দেওয়া। আর ওই পাশে কিন্তু রিমার মাও ফোনে লাউড দিয়েই কথা বলছে, কারণ তার কথা রিমার বাবাও শুনতে পাচ্ছে। বাড়িতে তো আর কেউ নেই, দাদা সেখানে থাকে না, দাদা অন্য জায়গায় থাকে যেখানে আর কি পড়াশোনা করছে। রিমার মাও ভীষণ ভয় পেয়ে গেছে এবং তিনিও প্যানিক করে গেছেন। তিনিও বলছেন যে
কে থাকতে পারে, কে থাকতে পারে, তুই ওখান থেকে বেরিয়ে যা, বেরিয়ে গিয়ে তোর আন্টিকে ডাক। মানে যে আর কি মালিক না সেই রুম মানে পিজির, তাকে সে আন্টি বলেই ডাকে। তখন রিমার মা বলছে যে আন্টিকে আগে ডাক, ওনাকে বল এই রুমে থাকতে হবে না। রিমার বাবা কিন্তু সেই মুহূর্তে রেগে গিয়েছিল আর বলেছিল যে তুমি কি বলছো বলো তো, ওখানে কেউ আছে? ও তো বলছে যে ওখানে কাউকে দেখতে পাইনি, হতেই পারে সমস্যা, এমনি মেয়েটা ভয় পাচ্ছে, একটু পরে হয়তো ঠিক হয়ে যাবে, আর তুমি এদিক থেকে আরো বেশি করে ওকে ভয় দেখাচ্ছ কেন বলো তো। সেই সময় কিন্তু মেয়েটির বাবা ফোনটাকে নিয়ে নিয়েছিল আর বলেছিল, মারে কোনো সমস্যা নেই, প্যানিক করছিস কেন, এর আগেও তো অনেকদিন ওখানে আছিস, কখনো কোনো সমস্যা হয়েছে কি? কোনো সমস্যা ওখানে নেই, তুই রিল্যাক্স থাক, কোনো সমস্যা হবে না। আর শোন মা, তুই যদি ওরকম করিস তাহলে কিন্তু তোর মা ওখানে রাখবে না, হতেও পারে হয়তো ওখান থেকে তোকে ছাড়িয়ে নিয়ে অন্য কোথাও চলে গেল। এর আগেও কিন্তু এরকম অনেক ব্যাপার আমাদের সাথে ঘটেছে যে তোর মা শুধুমাত্র এই ভয়ের কারণে ইউনিভার্সিটি পর্যন্ত চেঞ্জ করেছে। তখন আবার রিমা বলে উঠেছিল, মানে রিমা কিন্তু এবার ভয় সব ভুলে গেছে, সে তখন বলে উঠেছে যে কি ব্যাপার, তোমরা কি ইউনিভার্সিটি চেঞ্জ করেছিলে? তাই তখন বলছিলে যে এখানে পড়েছিলে তোমরা, কই আমাকে তো কখনো বলনি। সেই সময় কিন্তু ওর মা আবার বলে উঠেছিল, না না কিছু না, কোনো সমস্যা নেই। তখন ওর মা একটু কথা ঘুরিয়ে আবার বলেছিল, আচ্ছা একটা কথা বলছি কি তুই কি অন্য কোথাও গিয়েছিলি এখান থেকে? তুই কি ক্যাম্পাসে অনেক সময় টময় কাটিয়েছিস বা রাত্রেবেলা অন্য কোথাও? বলছে না মা, কোথাও যাইনি তো, আর কোথায় বা যাব, আর গেলেই বা কি। বলছে না না শোন না, তুই কোথাও যাবি না, ঠিক আছে বাবা যা বলছে তাই শোন, মনে হয় ভয়ের কিছুই নেই, আর সবসময় ঠাকুর দেবতার নাম করবি। আর ভালো কথা, তোর ঘরে কি কোনো ফটো আছে ঠাকুরের? বলছে না মা, ঠাকুরের ফটো তো নেই, কিন্তু আমি সকালবেলা যখন ঘুম থেকে উঠি আমি সূর্য প্রণাম সবসময় করি, এটা তো তুমি জানো, আমার ছোটবেলা থেকেই অভ্যেস। তখন ওর মা ওকে বলেছিল, ঠিক আছে তুই তাহলে বাড়ি আয়, তারপর তোকে একটা ঠাকুরের ফটো কিনে দেব, তুই সন্ধ্যাবেলায় ওই ঠাকুরের ফটোর সামনে একটু ধূপ ধুনো দিবি, একটু ধূপকাঠি ধরাবি, তাহলেই হবে। বলছে ঠিক আছে মা। এই কথা বলে কিন্তু রিমা ফোনটা রেখে দিয়েছে। কিন্তু ফোন রাখার পরে রিমার আবার ভয় করছিল, এই যে আওয়াজটাও পেয়েছিল, সেই আওয়াজটা কি তাহলে ওর মনের ভুল ছিল? সেই আওয়াজটা সত্যিকারের হয়নি, ও ভেবেছিল? কেন এরকম হচ্ছে? এর আগে তো সত্যি অনেক দিন থেকেছে, কখনো তো এরকম মনে হয়নি। সেই রাত্রেও কিন্তু ঠিক মতো পড়াশোনা করতে পারলো না। রাত্রেবেলা খাবার দিয়ে গিয়েছিল যে আর কি বাড়িতে কাজ করে, পরিচারিকা, রুটি তরকারি, সেই খাবার খেয়ে কিন্তু ঘুমিয়ে পড়েছিল। ও কিন্তু ওখানে প্রায় 12:30 1টা পর্যন্ত রাত জেগে পড়াশোনা করে, বরাবরেরই অভ্যেস যে রাত জেগে পড়াশোনা করা। এখন তো আরো পড়াশোনার খুব চাপ, তাই পড়াশোনাটা প্রচুর করতে হচ্ছে। কিন্তু আর না, ও বই পড়তে পারছে না। যখনই পড়াশোনা করতে বসছে, যখনই বই পড়ছে, তখনই ওর মনে হচ্ছে যে সেই রুমে ও একা নেই, আরও কেউ একজন আছে। তাই বইটা বন্ধ করে আবার সে সেখানে শুয়ে পড়ছে। কিন্তু সেই দিন রাত্রেবেলায় রিমা নাকি কাউকে দেখতে পেয়েছিল। হ্যাঁ, একটা ছায়া, একটা মহিলা ছায়া সে দেখতে পেয়েছিল। সে ভেবেছে প্রথমে সে স্বপ্ন দেখছে, সে ওঠার চেষ্টা করছে কিন্তু উঠতে পারছে না। কিন্তু পরবর্তীকালে যখন সেই ছায়াটা ওর কাছে আসছে এবং ওর হাতকে স্পর্শ করছে, ও কিন্তু অনুভব করতে পারছে না যে এই হাতটা কোনো মানুষের। ও ভাবছে এই হাতটা কোনো হাওয়া, কোনো তীব্র হাওয়া এসে ওর শুধুমাত্র ওই জায়গাটা মানে হাতে স্পর্শ করেছে, ঠান্ডা হয়ে যাচ্ছে। আর তখন সে চোখটা মেলেছে এবং চোখের সামনে যা ও দেখতে পেরেছিল তা দেখে ও সেই মুহূর্তেই চিৎকার করে উঠেছে। আর সেই চিৎকার শুনে উপরের তলায় যে আন্টি থাকে, সেই আন্টি তো নিচে চলে এসেছে। উপরন্তু পাশে অনেক রুম আছে, যে রুমে আরো অনেকে পিজি থাকে, তারা কিন্তু একজন করে থাকে না, সেই রুমে তারা 3জন থাকে, কোনো রুমে 2জন করে থাকে। কিন্তু রিমার রুমে রিমা একজন থাকে, অবশ্য রুমটা অনেকটাই ছোট। তারা কিন্তু সকলেই চলে এসেছিল, কিন্তু তারা তো দরজা খুলতে পারছে না, কারণ দরজা ভিতর থেকে বন্ধ ছিল। আর রিমা এতটাই ভয় পেয়ে গিয়েছিল, সে স্তম্ভিত হয়ে গিয়েছিল। ও তখন পরবর্তীকালে বলছে যে আমি জানি না আমার কি হয়েছিল, আমি ওখান থেকে উঠতে পারছিলাম না, আমি শুনতে পারছিলাম যে বাইরে থেকে সবাই চিৎকার করছে, কি হয়েছে হয়েছে বলে ডাকছে, কিন্তু আমি সেখান থেকে উঠতে পারছি না। মনে হচ্ছিল যে আমি আমার মধ্যে নেই, কেউ একজন আমাকে এখানে বসিয়ে রাখছে, আমাকে এখান থেকে উঠতে দিচ্ছে না, সেই আমাকে পরিচালনা করছে। আমি দেখতে পারছিলাম যে আমার পাশে ফোন বাজছে, কিন্তু আমি ফোনটাও রিসিভ করতে পারছি না।
আর সেই মুহূর্তে নিশ্চয়ই আমাকে ফোনে না পেয়ে ওরা সবাই দরজা ভাঙতে শুরু করেছিল। আর সেই সময় দেখি আমার মায়ের ফোনও চলে এসেছে। নিশ্চয়ই ওকে ফোনে না পেয়ে বাড়িতেও ফোনে জানানো হয়েছিল যে আপনার মেয়ে কিছু একটা হয়েছে, এই ব্যাপার। ও চিৎকার করে উঠলো, দরজা খুলছে না। তখন হয়তো তার মাও চিন্তা করছিল আর ফোন করেছিল ওকে, কিন্তু ও ফোন না ধরতে পারেনি, কারোর ফোন না। ও ওখানে স্ট্যাচুর মতো বসেছিল। আর সেই সময় সকলে মিলে সেই দরজা ভাঙে, ভেতরে ঢোকে। সবাই তো ভয় পেয়ে গিয়েছিল, নিশ্চয়ই মেয়েটার খারাপ কিছু একটা হয়েছে। কিন্তু সবাই ঘরের ভিতরে ঢুকে দেখে যে মেয়েটা কিন্তু পুরো স্থিরভাবে বসে রয়েছে, তাকিয়ে রয়েছে পুরো সামনের দিকে। আর সব থেকে বড় ব্যাপার আর ভয়ের ব্যাপার হলো, যখন সবাই হুড়মুড়িয়ে ভেতরে ঢুকলো, তখন কিন্তু রিমা নাকি একবারের জন্য ডান দিকে ফিরে তাকায়নি, কারণ দরজা ডান দিকেই ছিল। ডান দিকে ফিরে তাকায়নি যে কারা আসলো বা কি হয়েছে, কিচ্ছু না, পুরো সোজা। পুরো মনে হচ্ছে যে ওর ভিতরে কেউ একজন আছে, বা হয়তো অন্য কিছু ভাবছে, বা হয়তো ও জীবিত নয়, ও একটা মূর্তি শুধুমাত্র। যখন ওকে এসে সবাই ধরলো, সেই মুহূর্তে কিন্তু সে সেখানে জ্ঞান হারিয়ে পড়ে গেল। তারপর চোখে মুখে জল ছেটানোর পরে কিছুক্ষণ পরে জ্ঞানটা চলে এসেছিল। সেই রাত্রে কিন্তু কোনো ট্রেন ছিল না, ওর মা বাবা সেই রাত্রে আসতে পারেনি, কিন্তু ফার্স্ট ট্রেন ধরেই ওর মা বাবা চলে এসেছিল ওর কাছে। কিন্তু ওর মাকে দেখে কিন্তু মেয়েটি একবারের জন্য জড়িয়ে ধরেনি, কারণ অনেকেই বলে যে মেয়েরা বাবাকে বেশি ভালোবাসে, কিন্তু রিমা তার মাকে সত্যি বেশি ভালোবাসতো, খুবই ভালোবাসতো, মায়ের অনেকটাই কাছে ছিল। যতই মা তাকে বকাবকি করুক না কেন, শাসন করুক না কেন, ও মাকে বরাবরই বেশি ভালোবাসতো। কিন্তু চোখের সামনে সেই মাকে দেখে, যে মা তার সামনে কান্নাকাটি করছে, তাকে জড়িয়ে ধরতে চাইছে, সেই মাকে জড়িয়ে না ধরে রিমা কিন্তু একবারও তার মায়ের দিকে ফিরে তাকায়নি। তার বাবাকে সে জড়িয়ে ধরেছিল। তার মা কিন্তু প্রথমে সেটা নিয়ে কিছু ভ্রুক্ষেপ করেনি, হতেই পারে বাবাকে জড়িয়ে ধরেছে বা কিছু। কিন্তু সেই সময় যখন বাবা তাকে বোঝাচ্ছে যে কি হয়েছে, মা জিজ্ঞেস করছে, বাবাও টেনশনে পড়ে গেছে। কিন্তু মেয়েটি কথা বলার পরেও, যখন সমস্ত কিছু স্থির হয়ে গিয়েছিল, তখনও কিন্তু মেয়েটি তার মায়ের সাথে কথা পর্যন্ত বলেনি। অবাক হয়ে গিয়েছিল রিমার মা যে তার মেয়ে তার সাথে কথা পর্যন্ত বলল না। সেই দিন সকালবেলায় তারা সেখান থেকে কিন্তু বেরিয়ে এসেছিল বলতে রিমাকে নিয়ে তারা বাড়ির উদ্দেশ্যে চলে এসেছিল। ট্রেনে বসে যেটুকু কথা রিমার মা বলছে, সেইটুকু কথার উত্তরও দিচ্ছে। মনে হচ্ছে যে রিমা তার মেয়ে নয়, বা হয়তো কোনো শত্রু। কারণ নর্মাল কোনো মানুষ হলে বা কোনো দূরের মানুষ হলেও একটু হেসে উত্তর দেবে বা একটু পোলাইটলি উত্তর দেবে, কিন্তু রিমাকে যে কটার কথা জিজ্ঞেস করছে, রিমার মা প্রশ্ন জিজ্ঞেস করছে, রিমা কিন্তু রুডলি বিহেভ করছিল তার মায়ের সাথে, কথা বলতে চাইছিল না। এক কথা দুবার করে বলার পরে রিমা উত্তর দিচ্ছিল, কিন্তু খুবই রেগে। রিমার মা তো কিছুই বুঝতে পারছে না, কারণ এখানে কি বুঝবে সে? এর আগে তো রাত্রেবেলায় কথা হয়েছে, সমস্ত কিছু তো ভালো ছিল, তাহলে হঠাৎই এক রাতের মধ্যে কি হয়ে গেল যে তাকে তার মেয়ে সহ্য করতে পারছে না? যাই হোক, নির্দিষ্ট সময় রিমা তার মা বাবার সঙ্গে তাদের বাড়িতে উপস্থিত হলো। তাদের বাড়িতে কিন্তু অনেকেই চলে এসেছিল, কারণ রিমার বাবার আশেপাশে কিন্তু অনেক আত্মীয় স্বজনই আছে। তারা সবাই এসেছিল যে কি হয়েছে, তোমরা সকাল সকাল বেরিয়ে গেলে, কাকে যেন ফোন করে বলে গেলে, সে তো সবাইকে বললো যে রিমার কিছু একটা হয়েছে। কি হয়েছে? বলছে না, রিমার খুব জ্বর এসছে। ওনারা কিন্তু কিছু বলেননি যে ভয় টয় পেয়েছে, বা কারণ ভয় পাওয়ার কথা তো নিশ্চয়ই বলেছে ওই আন্টি আর কি, সেই পিজির আন্টি, সে তো বলেইছে যে এরকম ব্যাপার ছিল। আর এটাও বলেছে যে ভিতরে ঢোকার পরে যখন আমরা সবাই মিলে গেলাম, তখন কিন্তু দেখলাম যে ও সামনের দিকে তাকিয়েছিল, আমাদের দিকে কিন্তু এক মুহূর্তের জন্য তাকায়নি, আর তারপরে জ্ঞান হারিয়ে পড়ে গিয়েছিল। তাহলে নিশ্চয়ই ভয় পেয়েছে, বা কিছু একটা হয়েছে, বা রাত্রে কিছু একটা দেখেছে। এইসব কথা কিন্তু কাউকে আর কিছু বলেনি, নিজের কাছের আত্মীয়কেও বলেনি। তখন শুধুমাত্র সবাইকে বলেছিল যে মেয়েটির জ্বর এসছে, খুব শরীর খারাপ, তাই নিয়ে আসলাম ওকে। সবাই বিশ্বাসও করে নিয়েছে। তারপরে রিমাকে একটা ঘরের মধ্যে রাখা হয়, নিজের ঘরেই। সেখানে রাখার পর ওকে বলা হয়, তুমি রেস্ট নাও মা, তোমার জন্য খাবার টাবার তৈরি করি। তোমার বাবা তো অফিসে যেতেও পারলো না, তুমি কি খাবে বলো, তোমার জন্য তোমার বাবা নিয়ে আসবে। রিমার মা কিন্তু রিমার সঙ্গে কখনো তুমি করে কথা বলে না, তুমি করে নর্মাল তুই করেই বলে, কিন্তু যখন খুব ভালোবেসে কথা বলে তখন তুমি করে বলে। আর যেহেতু মেয়েটার শরীরটা তো খারাপ, তো খুব কষ্ট হচ্ছে মেয়ের জন্য, তাই তুমি করে বলছে যে কি খাবে বলো, বাবা নিয়ে আসবে। তখন মেয়েটি বলে, কিছু খাবো না আমি, যা করো করো।
বাবাকে আমার সামনে নিয়ে আসো তো, বাবাকে ডাক দাও। বাবা কোথায়? বলছে তোমার বাবা তো ওই ঘরে বসে একটু ফ্রেশ হয়ে একটু খবরের কাগজ পড়ছে। বলছে না, বাবাকে ডাক দাও, বাবার সঙ্গে আমি কথা বলবো। ওর বাবার সামনে এসেছে, ও কিন্তু নর্মাল কথা, নর্মাল যেমন পড়াশোনার বিষয়ে কথা, নর্মাল কথা, মানে এইসব কথা বলেই যাচ্ছে, কথা মোটে ফুরোচ্ছে না। সকালবেলা যখন ওর মা রান্না টান্না করার পর ডাক দিল যে তোমরা তাড়াতাড়ি এসো, রিমাকে নিয়ে এরকম এসো, 10টা সাড়ে 10টা তো অলরেডি বেজেই গেছে, কারণ ওখানে তো সেই ভোরবেলা পৌঁছেছি, আর তো ওয়েট করিনি, তারপর ট্রেন ধরে তো চলে আসলাম, রাস্তায় কিছু খাওয়াও হয়নি, ওকে নিয়ে এসো, তাড়াতাড়ি করে খেয়ে নাও। কিন্তু রিমা তার বাবাকে উঠতে দেবে না। তার বাবা এত করে বলছে যে মা চলো আমরা খেয়ে নিই, তারপর আবার কথা বলবো, কিন্তু রিমা রেগে যাচ্ছে, তার বাবাকে সে উঠতেই দেবে না। তখন সে তার মাকে অর্ডার করছে, সে কিন্তু মা বলে ডাকেনি, এটা অবশ্য খেয়াল করেনি তখন, কিন্তু পরে খেয়াল করেছিল যে সে তাকে মা বলে ডাকছে না বা কিছু। তখন জাস্ট বলে দিল অর্ডার দিয়ে যে খাবারটা এখানে দিয়ে যাও, আমরা এখানে বসে খাবো আর গল্প করব। রিমার মা কিন্তু জানে যে রিমা কতটা পরিমাণে পরিষ্কার পরিচ্ছন্ন, কখনো যদি সামান্য টিফিনও খাটে বসে খাওয়া হয় রিমা কিন্তু রেগে যায়। সেখানে রিমা বলছে খাটের উপরে খাবার দিয়ে যেতে, অবাক হয়ে যায়। তাও কিন্তু কিচ্ছু বলে না, কারণ ওই যে মেয়ের শরীর খারাপ, মেয়ে অসুস্থ, হয়তো অসুস্থতার জন্য সে উঠতে পারছে না, তবুও কিন্তু তার মা লুচি তরকারি বানিয়ে তাকে দিয়ে যায় এবং তারা সেখানে বসে বসে খায় আর গল্প করে। রিমার মা নিজে যখন ওদের খাবার দেওয়ার পরে, সমস্ত কিছু লুচি টুচি দেওয়ার পরে যে আর কিছু নেবে না তা জিজ্ঞেস করার পরে, নিজে যখন থালা নিয়ে সেখানে এসেছিল লুচি নিয়ে, যে একটা চেয়ারে বসে ওদের সঙ্গে গল্প করবে আর কি, জিজ্ঞেস করবে মেইনলি যে কি হয়েছে, কারণ রিমার মা জানে রিমার বাবা কতটা পরিমাণে রিমাকে ভালোবাসে, তাই সে নিশ্চিত আজকে জিজ্ঞেসই করবে না তার মেয়েকে যে রাত্রেবেলা কি হয়েছিল, কেন ওরকম করেছিল। এত সময় ধরে তারা গল্প করছে, রিমার বাবা কিন্তু একবারও জিজ্ঞেস করেনি, কারণ রিমার বাবা না খুব প্র্যাকটিক্যাল, বোঝে সমস্ত কিছু, যে এখন মেয়ে প্যানিক করে গেছে, মেয়ে ভয় পেয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, এই মুহূর্তে সেই রাত্রেবেলার কথা জিজ্ঞেস করলে মেয়ে হয়তো আরো ভয় পাবে, কিছু একটা হয়ে যাবে। তাই সে ধৈর্য ধরেছে, কারণ সে বরাবরই ধৈর্য ধরতে পারে। হয়তো পুরুষ মানুষরা অনেকেই এরকম হয়, আবার সবাই হয় না, তাই সে কিছু জিজ্ঞেস করেনি। কিন্তু রিমার মার তো ঘুম হচ্ছে না, রিমার মা তো বসে থাকতে পারছে না, সে ভাবছে যে কি হয়েছিল রাত্রেবেলায়, তাকে জিজ্ঞেস করতেই হবে, জানতেই হবে। তাই রিমার মা কিন্তু সেখানে একটা চেয়ার নিয়ে বসেছিল, কিন্তু রিমা সেটা দেখে এমনভাবে মুখের আকৃতি করলো যেন মনে হচ্ছে যে তার মাকে সে মেরেই ফেলবে, বা হয়তো তাকে সে সহ্যই করতে পারছে না, তার চরম শত্রু তার মা। রিমার মা না অবাক হয়ে তাকিয়েছিল রিমার দিকে, যে তার মেয়ে তার দিকে এইভাবে তাকিয়ে রয়েছে কেন। রিমার বাবাও কিন্তু এটা লক্ষ্য করেছিল, আর সেই সময় রিমার বাবা না চাইতেও জিজ্ঞেস করে ফেলেছিল রিমাকে যে কি ব্যাপার, কি হয়েছে রিমা, তুমি কি রাগ করে আছো মায়ের উপরে, কি হয়েছে বলো। বলছে না না, কই না তো, আমি একদমই রাগ করে নেই, কিন্তু আমরা এখানে কথা বলছি আর উনি এখানে এসে রয়েছে। তখন রিমার বাবা বলে উঠেছিল উনি, তোমার মা, তুমি উনি কেন বলছো? বলছে না না, ওই তো মা এখানে রয়েছে, কিন্তু মাটা খুব অস্পষ্ট, মনে হচ্ছে সে মাটা বলতেই চাইছে না। রিমার মা কিন্তু রেগে গিয়েছিল, রাগ করেছিল, এমনকি কষ্টও পেয়েছিল। সেখান থেকে চোখে জল নিয়ে রিমার মা চলে গিয়েছিল। সকালে কিন্তু সে একটা লুচিও আর খায়নি, কিচ্ছু খায়নি। তারপর কাজ করা শুরু করেছিল, আর দুপুরে রান্নাবান্না করতে হবে, তো তাই রিমার বাবাকে রিমার মা বলছিল একটু আসবে এদিকে, একটু জ্যান্ত মাছ নিয়ে আসো বাজার থেকে, দুপুরবেলা রান্না করি। কিন্তু রিমা তার বাবাকে উঠতে দেবে না। এইবার কিন্তু রিমার মায়ের মনে খটকা ধরে গেছে যে কি ব্যাপার, রিমা তো কখনো এতটা সময় তার বাবাকে আটকে রাখে না, তার বাবাকেও ভীষণ ভালোবাসে, ভীষণ, কিন্তু এতটা ফ্র্যাঙ্ক নয় যতটা ফ্র্যাঙ্ক তার মায়ের সঙ্গে। সে সকাল থেকে আসার পর থেকে তার বাবার সঙ্গে 12টা সাড়ে 12টা পর্যন্ত গল্প করে যাচ্ছে, ওঠার নাম নেই, তার বাবাকে উঠতেই দিচ্ছে না। তখন তো রিমার মা রেগে গেছে, ভিতরে এসে বলছে যে কি ব্যাপার, কি হয়েছে কি তোর, বাবাকে যেতে দে, বাবা বাজার যাবে না, মাছ আনতে হবে তো, রান্না করতে হবে তো। যেই রিমার মা চেঁচিয়ে উঠেছে, রেগে কথা বলেছে, রিমা কিন্তু খাটের থেকে এক লাফ দিয়ে উঠে তার মায়ের সামনে, পুরো মুখের সামনে এসে বলছে আর না, অনেক আগলে রেখেছিস, আর না, এইবার আমি আমার, মানে কেমন যেন একটা অসমাপ্ত, মানে অগোছালো কথা সে বলে যাচ্ছে। রিমার মা না মানে ভয় পুরো কেঁপে উঠেছিল, কি ব্যাপার, ভয়েসটা কিন্তু রিমার ছিল, কিন্তু এক মুহূর্তের জন্য রিমার মার মনে হলো সে 19 বছর আগে ফিরে গেছে এবং সেই পরিচিত কণ্ঠস্বর
এই কণ্ঠস্বর সে আগে শুনেছে। রিমার বাবাকে হাত ধরে টেনে সেখান থেকে বেরিয়ে এসেছে, আর কিছু না বুঝে এই মুহূর্তের জন্যই রিমার ঘরের দরজাটা বন্ধ করে দিয়েছে। রিমা তো পাগলের মতো হয়ে গেছে, দরজা ভাঙচুর করছে। রিমার বাবা এই যে 10-15 সেকেন্ডের মধ্যে কি হয়ে গেল কিছুই বুঝতে পারছে না, কিচ্ছু না। যে রিমা এরকম চিৎকার বা কেন করলো, কোনোদিনও তো এরকম তুই করে কথা বলেনি তার মায়ের সঙ্গে। আর এমন তো কিছু হয়নি যে তার মায়ের সঙ্গে এভাবে কথা বলবে সে। আর রিমার মাই বা কেন তাকে টানতে টানতে বাইরে বের করে আনলো আর রিমাকে দরজা দিয়ে দিল? আর রিমা ভিতরে এরকম বা করছে কেন? রিমার বাবা সেখানে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রয়েছে। আর সেই সময় রিমার মা রিমার বাবাকে বলে, বুঝতে পারছো কিছু? কিছু কি বুঝতে পারছো? তুমি তো সব কিছুকে এই ছেলে খেলা মনে করো। তোমার কি মনে হয় রিমা সাধারণ আছে? আছে সাধারণ। আমি এইসবে খুব বিশ্বাস করতাম। তোমার সেই বয়স্ক লোকটার কথা মনে আছে যে আমার মেয়েকে দেখে বলেছিল, তখনও ওই কলেজে চান্স পায়নি, মানে বিশ্ববিদ্যালয়ে চান্স পায়নি, তার আগেই বলেছিল যে সামনে ওর বড় বিপদ আছে, ওর পিছনে নেগেটিভ এনার্জি কাজ করবে, ওকে নেগেটিভ এনার্জি ধরার চেষ্টা করবে, সামনে কিন্তু বড় বিপদ, ওকে রক্ষা করে রেখো। তুমি তো পুরো হেসে উড়িয়ে দিয়েছো ওনার কথা। সেই সময় রিমার বাবা বলে উঠেছিল, তুমি কি সব বলছো বলো তো? তোমার মাথা কি পাগল হয়ে গেছে? মেয়েটার নিশ্চয় শরীরে কোনো সমস্যা হচ্ছে, আর তুমি ওই স্টেশনে বসে কার না কার কথা বিশ্বাস করছো। উনি তো ওই ভুয়ো আংটি বিক্রি করে, আর তুমিও হাত দেখালে, শেষমেশ মেয়েটাকেও হাত দেখালে। আর উনি নাকি কি জল টল নিয়ে বসে, সেই জলে নাকি তোমার মেয়ের সমস্ত কিছু দেখে ফেললো। আমি তো ভুলেই গেছি। আর তুমি সেই সব কথা মাথায় রেখেছো? তাহলে নিশ্চয়ই তুমি সেই কথা মাথায় রেখে তোমার মেয়ের পিছনে এরকম একটা ঘটনা ঘটবে সেটা তুমি ভেবে নিয়েছো। আর মেয়ে এরকম ভয় পাচ্ছে, শরীর অসুস্থ হয়ে পড়েছে, আর তুমি সেটাকে 2-2 4 করেছো, আর ভাবছো মেয়ের পিছনে নেগেটিভ এনার্জি কাজ করছে এবং কিছু একটার ভিতরে ঢুকেছে। তুমি কি ভাবছো বলো তো? মেয়ে নিশ্চয়ই অসুস্থ, আর মেয়ে দেখেছো কিরকম করছে। তুমি মা হয়ে তুমি ওকে আটকে রাখলে। সরো সরো, দরজাটা খুলতে দাও। এই কথা বলে কিন্তু রিমার মায়ের বারণ সত্ত্বেও রিমার বাবা দরজা খুলেছিল। আর রিমা, মানে একটা আজব বিষয়, রিমা কিন্তু সেই সময় তার বাবাকে জড়িয়ে ধরেছিল আর বলেছিল, আমি ছাড়বো না, আমি আর কখনো ছাড়বো না তোমাকে। আমাকে কেন ভালোবাসলে না, কেন? আর এই কথাটা শুনে কিন্তু এবার রিমার বাবাও অবাক হয়ে গিয়েছিল। এটা তো হওয়ার কথা নয়, রিমা এরকম কেন করছে? সে হয়তো রিমার মায়ের পরে চেঁচিয়েছে, এখন অনেক কথা বলেছে, কিন্তু সত্যিই তো রিমার মা তো ভুল কিছু বলছে না। রিমা যে বিহেভগুলো করছে এটা স্বাভাবিক নয়, কখনো স্বাভাবিক নয়। রিমার এতগুলো বয়স হয়ে গেল, কই এত বছরে তো কখনো এরকমও করেনি। তাহলে হঠাৎ করে এরকম কেন করছে? কিছু একটা ব্যাপার কি আছে? কিন্তু রিমার বাবা কিন্তু বুদ্ধিমান একজন মানুষ। রিমার বাবা রিমাকে বুঝিয়ে সুঝিয়ে ঘরে নিয়ে গেছে, আর তাকে বলেছে, তোমার জন্য তো মাছটা আনতে যাচ্ছি, তুমি খাবে বলে তুমি এখানে বসো, আমি মাছটা এনে তারপর তোমার সঙ্গে আবার গল্প করব। তারপর কিন্তু রিমাকে ঘরে বসিয়ে রিমার বাবা বাইরে বেরিয়ে এসেছিল। আর সেই সময় রিমার বাবা কিন্তু রিমার মায়ের সাথে মানে কথা বলতে বলতে রান্নাঘরে গিয়েছিল। কথা এটুকুই বলছিল, রান্নাঘরে চলো কিছু কথা আছে। কিন্তু এই যে দুজনে কথা বলতে বলতে রান্নাঘরে যাচ্ছে, রিমা কিন্তু সেটা দেখে দৌড়ে বাইরে বেরিয়ে এসেছিল আর বলেছিল, তুমি কেন ওর সঙ্গে কথা বলছো? তুমি ওর সঙ্গে কথা বলবে না, তুমি ওই ঘরে যাও, ওই ঘরে গিয়ে টাকা নিয়ে বাজারে যাও, ওর সঙ্গে কোনো কথা বলবে না। রিমার বাবার কিন্তু আর বুঝতে বাকি ছিল না যে মেয়ের কিছু একটা হয়েছে, মেয়ে স্বাভাবিক নেই, তার স্ত্রীর কথা এখন শোনা উচিত। এই কিছু মুহূর্ত আগেই সে তার স্ত্রীকে অনেক কথা শুনিয়েছে, আর মাত্র কিছুক্ষণ পরেই 2-1টা তার মেয়ের কথা শুনেই সে বিশ্বাস করে ফেলেছে, না তার স্ত্রী সঠিক কিছু বলছে। আর এখন যদি স্ত্রীকে সে বিশ্বাস না করে তাহলে হয়তো তার মেয়ের বড় কোনো ক্ষতি হয়ে যেতে পারে। তারপর সে আবার ঠান্ডা মাথায় তার মেয়েকে কিন্তু ঘরে নিয়ে গেছে, তাকে বসিয়ে রেখেছে, আর তারপর সেখান থেকে তার মাকে, মানে রিমার মাকে ইশারা দিয়ে ঘরে আসতে বলেছে, অন্য পাশ থেকে আর কি। আর তারপর নিজের ঘরে চলে গেছে। সেই ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিয়েছে এবং ফিস ফিস করে তারা আলোচনা করেছে যে কি ব্যাপার, কি হলো। আর সেই সময় নাকি মেয়ের মা, মানে রিমার মা, তখন বলে উঠেছিল 19 বছর আগের সেই কথা, তোমার কি মনে আছে? এবার বলি 19 বছর আগে কি হয়েছিল। 19 বছর আগে তেমন কিছুই হয়নি, কিন্তু একটা খারাপ ঘটনা ঘটে গিয়েছিল। 19 বছর আগে তারা তিনজনেই সেই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করত। তারা কিন্তু খুব ভালো বন্ধু ছিল। মেয়েটি কিন্তু সেখানে কোনো হস্টেলে থাকতো না। মেয়েটি মানে মেয়েটির মায়ের কথা বলছে, রিমার মা। রিমার মায়ের বাড়ি তো কলকাতাতেই, ওই বিশ্ববিদ্যালয়ের আশেপাশে নয়, একটু দূরে, কিন্তু যাতায়াত সে করতে পারতো। কিন্তু রিমার মায়ের সেখানে একটা বান্ধবী হয়েছিল, আর সেই বান্ধবী আজকে হয়তো রিমার ভিতরে প্রবেশ করেছে। সেই বান্ধবী রিমার বাবাকে কিন্তু ভালোবাসতো।
কিন্তু তার আগে রিমার মাকে প্রপোজ করেছিল রিমার বাবা, যে এখন মানে তার নিজের বাবা আর কি। সে প্রপোজ করেছিল, কিন্তু রিমার যে মায়ের বান্ধবী ছিল সে সহ্য করতে পারেনি। এ নিয়ে অনেক সমস্যা হয়েছিল, অনেক বাগবিতণ্ডা হয়েছিল। রিমার মা কিন্তু অনেক বুঝিয়েছিল, কিন্তু রিমার মায়ের সেই বান্ধবী একদমই বোঝেনি। আর তারপর সে সেই ঘরের মধ্যেই কিন্তু গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল, সামান্য কারণে। তেমন কিন্তু মানে কিছুই হয়নি, শুধুমাত্র ওকে ভালোবাসে, রিমার বাবাকে ভালোবাসে, এই একটা টান, সে টানের জন্যই সে আত্মহত্যা করলো। আর তারপর কিন্তু এই যে রিমার মা বাবা বহুদিন মানে প্রায় অন্তত 10-15 দিনের মতো যায়নি সে ইউনিভার্সিটি। এই নিয়ে অনেক মানে কেস কামারি হয়েছিল, মানে কেস বলা ভুল, থানায় ডাকা হয়েছিল, অনেক জিজ্ঞাসা করা হয়েছে, তারা সত্যি কথা বলেছিল, তেমন কোনো সমস্যার হয়নি। কিন্তু ওই যে মানসিকভাবে তারা বিধ্বস্ত হয়ে গিয়েছিল, সে কারণে কিন্তু তারা আর সেই বিশ্ববিদ্যালয়ে যায়নি। তারপর আবার ক্লাস করা শুরু করেছিল। প্রথম প্রথম সমস্ত কিছু স্বাভাবিক ছিল, কিন্তু যে রুমে আর কি ওই যে রিমার মায়ের বান্ধবী থাকতো, সেই রুমে কিন্তু রিমার মায়ের একজন সিনিয়র দিদি থাকতো। মানে সিনিয়র বলতে ওদের পাড়ারই একটি মেয়ে সেখানে থাকে, কারণ তার বাড়িতে পড়াশোনার কোনো জায়গা নেই, সেইভাবে মানে পরিবেশ নেই আর কি, সেইভাবে সে এখানে থেকেই পড়াশোনা করে। আর সেভাবে সেখানে গিয়েছিল। আর রিমার মায়ের একটা উদ্দেশ্য ছিল যে সেখানে তো বান্ধবী তো থাকতো, এও দেখতে গিয়েছিল শুধুমাত্র। কিন্তু সেখানে যাওয়ার পরে কিন্তু রিমার মায়ের সাথে অনেক কিছু ঘটেছিল, মানে একটা ভয়ঙ্কর ভৌতিক ঘটনার মতো। রিমার মার ঘুমোতে পারতো না, বাড়ি এসেও অন্যরকম লাগতো, কিন্তু কখনো বাড়িতে অনুভব করতে পারতো না, কিন্তু সবসময় অসুস্থ একটা ফিল করতো, রাত্রেবেলা স্বপ্ন দেখতো সেই রুমে তাকে ডাকছে, অনেক কিছু হয়েছিল। রিমার বাবার কিন্তু তেমন কিছু মনে হয়নি, কিছুই মনে হয়নি, কিন্তু রিমার মা শেষমেশ নাকি পাগলের মতো হয়ে গিয়েছিল। রিমার বাবাকে জিজ্ঞেস করা হয়েছিল যে কি হয়েছে, কারণ রিমার মায়ের বাড়িতে কিন্তু সমস্ত কিছুই জানতো যে ও একটা ছেলেকে ভালোবাসে এবং তারা সেটেল হলে তারা বিয়ে করবে। তখন কিন্তু রিমার মাকে একজনের কাছে নিয়ে আসা হয়েছিল, মানে এক জায়গায় গিয়েছিল, তারপর একটা তাবিজ মতো দিয়েছিল, তারপর ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু সেই সময় রিমার মায়ের কথা শুনে কিন্তু রিমার বাবা সেই ইউনিভার্সিটিতে আর মানে পড়েনি, অন্য জায়গায় তারা ভর্তি হয়েছিল। রিমার বাবা কিন্তু বারণ করেছিল যে কি হয়েছে, কি সমস্যা, সমস্ত কিছু মিটে তো গেছে, আমি তো বিশ্বাস করছি তোমার কথা, আর তো কোনো সমস্যা নেই। কিন্তু রিমার মা সেখানে আর পড়তে চায়নি, তাই তারা অন্য জায়গায় চলে গিয়েছিল। তারপরে কি হয়েছে কি হয়নি তারা কিচ্ছুই জানে না। আর আজ এতগুলো বছর পরে আবার তার মেয়ের সঙ্গে এরকম ঘটনা ঘটছে। তারা কিন্তু এখনো জানে না যে সেই ঘটনা কি পুনরায় ফিরে আসলো, নাকি অন্য কিছু ঘটেছে, নাকি তার মায়ের সঙ্গে যেরকম ব্যাপারগুলো হয়েছিল সেরকম অন্য কোনো কিছু তার সঙ্গে হয়েছে, কোনো নেগেটিভ এনার্জি, সেটা তার আত্মাও না হতে পারে, বা 19 বছর আগের ব্যাপারটা ফিরে আসবেও বা কেন, অন্য কিছু হতে পারে। তাই তারা কিন্তু আর এক মুহূর্ত দেরি করেনি, রিমাকে ঘরের মধ্যে রেখে বাইরে থেকে গেটে তালা দিয়ে তারা কিন্তু বেরিয়ে গিয়েছিল সেই বয়স্ক মানুষটির কাছে। তারপর কিন্তু সেই মুহূর্তে তাকে প্ল্যাটফর্ম থেকে ধরে আনা হয়েছিল। রিমার বাবা বাইকে করে নিয়ে এসেছিল, আর রিমার মা তারপরে অটোয় করে বাড়ি ফিরেছিল। বাড়িতে আসার পরে যখন সেই বয়স্ক মানুষটি ঢোকে, তখন কিন্তু রিমা ভিতর থেকে চিৎকার করছে আর বলছে, সরে যাও বলছি, সরে যাও, কেউ আসবে না এখানে, নিয়ে এসেছো একজনকে আমাকে সরানোর জন্য। এই কথা বলে দাঁড়াম করে দরজা বন্ধ করে দেয়। আর তখন সবাই দৌড়ে যায়, দরজা খুলতে পারে না, ভিতর থেকে আর কোনো আওয়াজ আসে না, কোনো আওয়াজ না। তারপরে অনেক কষ্টে দরজা খোলা হয়। আর একটু দেরি হলে হয়তো অনেক বড় অঘটন ঘটে যেত, কারণ সেই সময় রিমা ফ্যানে গলায় দড়ি দেওয়ার চেষ্টা করছিল। তাড়াতাড়ি করে ওকে ধরা হয়, আর একটু সময় হলে হয়তো সমস্ত কিছু শেষ হয়ে যেত, সমস্ত কিছু। কিন্তু সেই বয়স্ক মানুষটি বলে যে এখানে বসে আমি কিছু বলতে পারবো না, আমার বাড়িতে যেতে হবে, সেখানে আমার মন্দির আছে, আমি সেখানে গেলে সমস্ত কিছু ভালোভাবে বলতে পারবো। আমি চলে যাচ্ছি বাড়ি, সমস্ত কিছু ঠিকঠাক করছি বাড়িতে, আপনারা ওকে নিয়ে আসুন। কিন্তু রিমার বাবা মা দুজনে মিলে ওকে ধরে রাখতে পারছিল না। আর সেই সময় মানে তাদের আত্মীয় রয়েছে তো রিমার বাবার আর কি পাশে, তাদের সমস্ত সত্যি কথা বলতে হয়েছিল, তারা এসেছিল, হেল্প করেছিল। আর রিমাকে নিয়ে সেই বয়স্ক মানুষটির কাছে যাওয়া হয়। আর তারপর সে বলে যে এই আত্মা বহু পুরনো, বহু বহু বছরের পুরনো, প্রতিশোধ নেওয়ার জন্যই আত্মা রয়ে গেছে, কিন্তু এ অন্য কারোর কখনো ক্ষতি করেনি, কখনো না, তোদের জন্য অপেক্ষা করেছিল। তারপর যখন এ গেল, বুঝে তো গেল যে তোদেরই বংশের, তোদেরই রক্তের, তাই এর প্রতি হাবি হয়েছে সে। তখন তিনি অনেক কিছু করলেন, করার পরে ওই রিমার ভিতর থেকে সে আত্মাকে বের করলেন। তারপর আত্মার কি করেছেন এটা কেউ জানে না। তিনি বলেছেন যে আর কোনো সমস্যা নেই, আর কারোর কখনো কিছু হবে না, কিছু না, ওকে আমি মুক্তি দেওয়ার চেষ্টা করব।
তারপর তারা বাড়ি চলে এসেছিল। রিমা প্রায় 1 সপ্তাহের জন্য যায় না ইউনিভার্সিটি। তারপর ওর যে বান্ধবী ছিল না, সেই বান্ধবী কিন্তু ফোন করেছিল যে কি হয়েছে, কি সমস্যা। তখন কিন্তু সমস্ত কথা বলা হয়েছিল। রিমার বান্ধবী তো পুরোপুরি অবাক হয়ে যায় সমস্ত কথা শুনে। তার 2 দিন পরেই কিন্তু রিমার বান্ধবী আবার ফোন করেছিল এটা বলতে যে সেখানে নাকি কারোর সঙ্গে তেমন কোনো সমস্যা হয় না, এটা জানতে পেরেছে। কিন্তু এর আগে যারা যারা সেখানে থেকেছে বহু বহু বছর ধরে, পুরনো কথা জানে না, কিন্তু রিসেন্ট যারা যারা থেকেছে তারা কিন্তু রাত্রেবেলায় কিছু একটা আওয়াজ পায়, কিন্তু কারোর তেমন ভয় লাগে না। মাঝে মাঝে আওয়াজ পায়, মানে বেশিরভাগই শনিবার হলে আওয়াজটা পায় আর কি, যে কেউ যেন কাঁদছে। কিন্তু যখন তারা ঘুম থেকে ওঠে তারা কেউই ওই কান্নার আওয়াজটা পায় না, কিছু হয় না, আবার সব স্বাভাবিক। কিন্তু এর ব্যতীত আর কিচ্ছু সেখানে হয়নি, কোনো দিনও না। হয়তো এই আওয়াজটা পাওয়ার জন্য অনেকে রুম ছেড়েও দিতে পারে, আবার অনেকে থেকে গেছে। শুধুমাত্র মাঝে মাঝে তো আওয়াজ হয় শনিবার করে, সে হতেই পারে হয়তো। ভয়ের তো কিছু হয় না, তাই ওরা কিছু কিন্তু তেমন ভাবে না। রিমা তখন জিজ্ঞেস করেছিল তুই কোনো আওয়াজ পাসনি? কিন্তু রিমার বান্ধবী তখন বলেছিল না রে, আমি তো ঘুমিয়ে গেলে পুরো একেবারে মানে অন্য দেশে চলে যাই, আমি কোনো কিছুই আওয়াজ পাই না। কিন্তু এখন তোর কথা বলছি, তারপরে সবাই মানে বলছে যে তারা এরকম আওয়াজ পেত, তারা কিন্তু এর আগে কখনো বলেনি। কিন্তু ওরা এই শনিবার নাকি কোনো আওয়াজ পায়নি, কোনো আওয়াজ না। দেখি পরের শনিবার আসুক, দেখব। সত্যি তাই, তার পরের শনিবার কি কোনো দিনই ওরকম আওয়াজ আর পাওয়া যায়নি, সমস্ত কিছু ঠিকঠাক হয়ে গিয়েছিল। আর এই কারণে হয়তো সেই রুমটার ভাড়া অনেকটা কম রেখেছিল সেখানের মালিক, কারণ 1-2 জন হলেও তো সেখান থেকে সে আওয়াজ শুনে চলে গেছে, ভয় পেয়েছে হয়তো, আবার অনেকেই থেকে গেছে কারণ তেমন কোনো ভয়ের কিছু ছিল না বলে। যাই হোক, এর পরবর্তীকালে আর কোনো সমস্যা হয়নি, সবাই ঠিক ছিল, সবাই ভালো ছিল। তারপর তো রিমাদি বিয়েও করলো, তার সন্তানও হলো, এখন সবাই খুব ভালো আছে। তো এই ছিল আজকের ঘটনাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, এরকম কোনো ঘটনা আপনাদের সাথে ঘটে থাকে, যেটা অলৌকিক হোক, অতিজাগতিক হোক, দৈবী, ঐশ্বরিক, ভৌতিক, যে কোনো ধরনের ঘটনা, আপনারা কিন্তু আমাকে নির্দ্বিধায় মেল করে পাঠাতে পারেন। আমার মেল আইডি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা সেখানে গিয়ে আমাকে মেল করতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও আসবো এরকম কোনো ঘটনা নিয়ে।